প্রীতি তার স্বামী রঞ্জনের সঙ্গে বাস করত। রঞ্জন খুবই গরিব ছিল। সে দিনমজুরির কাজ করে সংসার চালাতো। তাদের সংসারে টাকার অভাব থাকলেও তারা সবসময় একে অপরের পাশে থেকে দুঃখ কষ্টের মুহূর্ত অতিবাহিত করত। রঞ্জন গরিব বলে প্রীতি কোনোদিনও আফসোস করত না, কারণ রঞ্জন মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিল। তাদের বাড়ির সামনে একটা বড় 3 তলা বাড়ি ছিল, যেখানে পল্লবী তার স্বামী নিখিলের সঙ্গে বাস করত। তারা খুবই বড় লোক ছিল। তাদের জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। পল্লবীর তেমন কোনো বন্ধু ছিল না, তাই সে প্রীতিকেই তার বন্ধু বলে মনে করত। দুজনের পারিবারিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকায় পল্লবী মাঝে মধ্যেই প্রীতিকে তার দারিদ্রতার জন্য অপমান করত। একদিন পল্লবী প্রীতির কাছে এসে বলে, প্রীতি চল, আজকে আমরা দুজনে একসঙ্গে ভাইফোঁটার শপিং করতে যাই। আমার বরকে বললাম, ও ব্যস্ত মানুষ, ওর সময় হবে না। একা একা কি শপিং করতে ভালো লাগে বলতো? চল, আমি আর তুই যাই। এই বলে প্রীতি ও পল্লবী 2 বন্ধু শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তারা রাস্তার ধারে একটা দোকানে যায়, যেখানে গোটা গোটা নারকেল বিক্রি হচ্ছিল। দাদা, নারকেল কত করে দিচ্ছেন? নারকেলগুলো ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হবে। 50 টাকা থেকে শুরু। 50 টাকার নারকেল আছে আর 100 টাকার আছে। কোনটা নেবেন বলুন? এই যে, এই ছোটগুলো 50 টাকা আর ওই বড়গুলো 100 টাকা। আপনি 50 টাকার একটা দিয়ে দিন। পল্লবী, তুই নারকেল কিনবি না? হ্যাঁ নেব, কিন্তু এত কম দামি নারকেল দেখে তো নেওয়ার ইচ্ছা করছে না। তুইও না আমাকে নিয়ে এরকম রাস্তার একটা সস্তার দোকানে চলে এলি। আচ্ছা দাদা, আপনার কাছে দামি নারকেল নেই? 1000-2000 টাকা দামি? পল্লবীর কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। নারকেলের দাম আবার 1000-2000 টাকা হয় কখনো? সেই নারকেল তো তাহলে খাওয়াই যাবে না, আলমারিতে সাজিয়ে তুলে রাখতে হবে। তবে আমার কাছে একটা নারকেল আছে, খুবই ভালো হবে। এটা আপনি পারলে 2000 টাকা দিতে পারেন। আসলে কি বলুন তো, বছরে একবার ভাইফোঁটা আসে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, তাই আমি কিপটেমি করতে পছন্দ করি না। যা কিনবো বেশি টাকা দিয়ে দামি জিনিসই কিনবো। ঠিক আছে, দিয়ে দিন এই নারকেলটা। এই নিন 2000 টাকা। তুই কি পাগল নাকি? 100 টাকার নারকেল তুই 2000 টাকা দিয়ে কিনলি? হ্যাঁ অবশ্যই, কিছু তো একটা আলাদা করতেই হবে। সবাই তো 50-100 টাকা দিয়ে নারকেল কিনছে, আর আমার ভাইয়ের ব্যাপারই আলাদা, ইঞ্জিনিয়ার বাবু বলে কথা। আচ্ছা হয়ে গেছে, আর কি নিবি এখান থেকে? হ্যাঁ, আমি আমার ভাইয়ের জন্য একটা ব্রেসলেট নেব। চল ওই পাশের দোকানে যাই। এই যে দাদা, ভাই ফোঁটাতে পরানোর জন্য একটা কম দামি ব্রেসলেট দেখান তো। আসলে আমার কাছে বেশি টাকা নেই, তাই যা টাকা আছে সেই দিয়েই সবকিছু কিনতে হবে। না বাবা, আমি এখান থেকে কিছু কিনবো না। এত কম দামি সস্তা ব্রেসলেট আমার ভাই জীবনে পরবেই না। কি ভাববে বলতো? এমনিও তো কোনোদিনও আসে না আমার সঙ্গে দেখা করতে। বছরে 2 বার আসে, রাখি বন্ধন আর ভাইফোঁটা। ভালো মতো খাতির যত্ন না করলে হয় বলতো? তুই কোথা থেকে ব্রেসলেট নিবি তাহলে? কোথা থেকে নেব? আয় আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। আমি আগেই ব্রেসলেটের অর্ডার দিয়ে রেখেছি, আয়। পল্লবী প্রীতিকে একটা জুয়েলার্সে নিয়ে যায়। এই যে দেখ, এই সোনার ব্রেসলেটটা ভাইফোঁটার দিন আমি আমার ভাইয়ের হাতে পরিয়ে দেব। কত দাম জানিস সেটার? 30,000 টাকা। এটা শুনে প্রীতি অবাক হয়ে যায়। কি, 30,000 টাকার ব্রেসলেট পরাবি তোর ভাইকে? যাক, খুব ভালো রে। হ্যাঁ, যার যেরকম ক্ষমতা আর কি। আমার সোনার টুকরো ভাইয়ের জন্য সোনার ব্রেসলেট তো পরাতেই হবে। আমার ভাইকে দামি ব্রেসলেট গিফট করব, তারপরে তো ভাই আমাকে দামি গিফট অথবা বেশি বেশি টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, চল এবার তাহলে। আমার ভাইয়ের জন্য লাড্ডু আর মিষ্টি নিতে হবে। না বাবা, আমি সস্তার লাড্ডু মিষ্টি কিছুই কিনবো না। আমি অনলাইন থেকে হলদিরামের দামি কেশরের লাড্ডু, ঘিয়ের লাড্ডু অর্ডার করব। আমার ভাই সস্তার খাবার পছন্দ করে না রে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই কর। চল, এবার তো কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক। কি বলিস কি? কেনাকাটা কোথায় হয়ে গেল? সবে তো আমার ভাইয়ের জন্য জিনিসগুলো কিনলাম। এখন ভাই ফোঁটার জন্য নিজের জন্য জিনিস কিনবো না? আমার নিজের নতুন জামা, জুতা, জুয়েলারি সবই তো কিনতে হবে। তুই তোর জন্য কিছু কিনতে পারবি না সেটা আমি জানি ভালো করে। এই বলে পল্লবী তার নিজের জন্য অনেক অনেক টাকা শপিং করে, কিন্তু প্রীতির কাছে আর অন্য কিছু কেনার মতো টাকা ছিল না। 2 বন্ধু কেনাকাটা করে যে যার মতো বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে ভাইফোঁটার দিন চলে আসে। পল্লবী প্রীতির কাছে এসে বলে, কিরে, ভাইফোঁটার প্রিপারেশন কতদূর হলো? তুই তো কিছুই করিসনি মনে হচ্ছে। তোর ভাই আসবে না? কেন আসবে না? নিশ্চয়ই আসবে। আসলে সকাল থেকে আমি ভাইয়ের জন্য রান্না বান্না করছিলাম। তোর ভাইকে ফোঁটা কোথায় দিবি? মানে ভাই ফোঁটা কোথায় করবি? ঘরে? তুই তো ঘর বাড়ি কিছুই সাজাসনি দেখছি।
এই তো এবার করব। আমি উঠানে বসে আমার ভাইকে ফোঁটা দেব। আমি এখনই উঠোন সাজাবো, দেখবি কিভাবে। ওরে বাবা, কেমন সাজাস দেখি। আমি তো 2 দিন ধরে ঘর বাড়ি সাজানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত হয়ে উঠলো না। দেখি তোর সাজানো কাকে বলে। প্রীতি বাড়ির ভিতর থেকে চালের গুঁড়া, আটা এবং হলুদ নিয়ে আসে এবং সে তার বাড়ির সামনে উঠানে একটা সুন্দর রঙ্গোলি অঙ্কন করে। রঙ্গোলি দেখে পল্লবী জোরে জোরে হেসে ওঠে। কিরে, তুই এটা কি করলি? তুই রঙ্গোলি আঁকলি কেন? এই রঙ্গোলির উপর আমি একটা আসন পেতে দেব। আমার ভাই এখানে এসে বসবে আর আমি আমার ভাইকে ফোঁটা দেব। প্রত্যেক বছর আমি এটাই করি। ও মাই গড, তোর আর আমার ভাই ফোঁটা একদমই আলাদা। এই দাঁড়া দাঁড়া, আমার ভাই ফোন করছে। হ্যালো। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আমি সব তৈরি করে রাখছি, তুই চলে আয় শুধু। আচ্ছা আমি রাখি তাহলে। প্রীতি, আমার ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমাকে যেতে হবে বাড়ি। চল না তুইও আমার সঙ্গে, তোর ভাই তো এখন আসবে না। আমি কিভাবে ভাইফোঁটা পালন করি দেখবি চল। আমাদের বড় লোকের ভাইফোঁটা কেমন হয় দেখবি চল। প্রীতি পল্লবীর সঙ্গে তার বাড়িতে যায়। প্রীতি দেখে পল্লবীর বাড়ির সামনে একটা সুন্দর বড় দোলনা রাখা আছে। বাহ, কি সুন্দর দোলনাটা। তুই কি দোলনাটা নতুন কিনেছিস? না না, আমি দোলনাটা কিনিনি, এটা তো আমি ভাড়া করেছি আজকে স্পেশাল ভাইফোঁটার জন্য। আমার ভাই এসে এই দোলনার উপর বসবে আর আমি আমার ভাইয়ের কপালে ফোঁটা দেব। ম্যাডাম, ফুল নিয়ে এসেছি, এই ফুলগুলো কি করবে এবার? কি করবে মানে? দোলনাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলো। আর হ্যাঁ, দোলনা থেকে মেন গেট পর্যন্ত কার্পেট পেতে দাও। কার্পেটের উপর অনেক অনেক ফুল ছড়িয়ে রাখবে। আমার ভাই এই ফুলের উপর দিয়ে হেঁটে আসবে। কোনো জিনিস যেন গন্ডগোল না হয় বলে দিলাম। তাড়াতাড়ি করো, আমার ভাই এখনই চলে আসবে। ঠিক আছে ম্যাডাম। আর রান্না বান্নার আয়োজন সব হয়ে গেছে তোর? আরে রান্না বান্না করতে যাব কেন, আমি তো আমার ভাইয়ের জন্য বাইরে থেকে স্পেশাল খাবার অর্ডার করেছি, দামি রেস্টুরেন্টের দামি খাবার। আমি তোর মতো বাড়িতে কম টাকা খরচ করে রান্না বান্না করি না রে। না না, আসলে আমার ভাই আমার হাতের খাবারই পছন্দ করে, তাই আমি ওর জন্য নিজের হাতেই রান্না করি। দেখ, পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না, বাইরে থেকে খাবার অর্ডার করতে গেলে অনেক টাকা লাগবে, যেটা তোর কাছে নেই, তাই তুই বাড়িতেই রান্না করেছিস, এটাই হলো আসল কথা। না হলে আজকাল বাইরের খাবার কেউ পছন্দ করে না, এমন কেউ আছে নাকি? তুই হয়তো ঠিকই বলছিস রে, ধনী গরিবের পার্থক্য তো এটাই, তাই না? কিছুক্ষণের মধ্যেই পল্লবীর ভাই হ্যারি সেখানে এসে উপস্থিত হয়। নে নে দিদি, কি করবি তাড়াতাড়ি কর, আমার হাতে সময় খুব কম আছে। হ্যাঁ আমি জানি তো, এখানে বস, আমি তোর জন্য কত সুন্দর দোলনা সাজিয়েছি দেখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে তো খুব গরম, তুই তো জানিস আমি গরমে থাকতে পারি না, সব সময় এসিতে থাকার অভ্যাস আমার। সরি রে ভাই, আমি এখনই কুলারটা বাইরে নিয়ে আসছি। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি কুলারটা বাইরে নিয়ে এসে লাগিয়ে দাও। প্রীতি, তুই এই ছাতাটা আমার ভাইয়ের মাথায় ধরে দাঁড়াবি রে, আসলে বাইরে অনেক রোদ তো, আমার ভাইয়ের গায়ে রোদ লাগছে। পল্লবীর কথা শুনে প্রীতি হ্যারির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে পড়ে। পল্লবী তার ভাইয়ের কপালে চন্দনের তিলক দিয়ে হাতে সোনার ব্রেসলেটটা পরিয়ে দেয়। নিয়ে বাবা, হয়ে গেছে তো সব, আমি এবার উঠি তাহলে। আসি মানে? এই তো 5 মিনিট হলো এখানে এলি, ঘরে গেলি না, এখনো তো ঘরের মধ্যেই ঢুকলি না। আমি তোর জন্য অনেক কিছুর আয়োজন করেছি রে ভাই, বাইরে থেকে অনেক খাবারও অর্ডার করেছি, সেগুলো অন্তত খেয়ে যা। না না, আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ পেলাম, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো আজকে। আর তোর জন্যও তো কোনো গিফট কেনা হয়নি, তোর কত টাকা লাগবে বলিস, আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, কেমন? কিন্তু ভাই একটু মিষ্টি মুখ অন্তত করে যা, আমি তোকে খাইয়ে দিচ্ছি নে। আরে না না, এখন এসবের সময় নেই, আমার কি মিষ্টি খাওয়া হয় না নাকি? ঠিক আছে চল চল, আমি আসি, এবার দেরি হচ্ছে। এই বলে হ্যারি সেখান থেকে চলে যায়। পল্লবীর প্রতি তার ভাইয়ের এমন ব্যবহার দেখে প্রীতি ভীষণ পরিমাণে অবাক হয়। তোর ভাইফোঁটা তো হয়ে গেল, চল এবার আমার বাড়ি, আমার ভাইয়েরও আসার সময় হয়ে গেল। পল্লবী প্রীতির সঙ্গে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রীতির ভাই রাম চলে আসে। বোন, কেমন আছিস বোন আমার? সব ঠিক আছে তো? তোর জামাইবাবু কেমন আছে? কি রে বোন, তুই এত রোগা হয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না নাকি? আমি ঠিক আছি রে ভাই, তুই আয় না, বস এখানে, দেখ আমি তোর জন্য রঙ্গোলি এঁকেছি। প্রীতি রঙ্গোলির উপর রামের জন্য আসন পেতে রেখেছিল। রাম খুবই খুশি হয়ে সেখানে গিয়ে বসে পড়ে। আরে বোন, এবারে রঙ্গোলিটা তো খুব সুন্দর হয়েছে, প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু মনে হচ্ছে এবারে রঙ্গোলিটা খুবই ভালোবেসে এঁকেছিস তুই, তাই এত ফুটে উঠেছে।
তোর পছন্দ হয়েছে শুনে খুব ভালো লাগলো। আয় ভাই, তোর কপালে ফোঁটা দিই আগে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নে এবার তাড়াতাড়ি আমার মুখ মিষ্টি করা, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়ি জ্বালা করছে। হ্যাঁ আমি জানি তো, প্রত্যেক বছর তুই ভাই ফোঁটা নেওয়ার আগে পর্যন্ত উপোস করেই থাকিস। নে ভাই হা কর। আর আজকে আমি তোর পছন্দের খাবার রান্না করেছি, আজকে কিন্তু তোকে গলা পর্যন্ত না খাইয়ে আমি ছাড়বো না। গলা পর্যন্ত কেন, আমি মাথা পর্যন্ত খাবো। এই নে বোন তোর উপহার, এতে কিছু টাকা আছে, আর খাওয়া দাওয়ার পর আমি তোকে মার্কেটে নিয়ে যাব, তোর পছন্দ মতো তুই কিছু একটা কিনে নিবি। আর আচ্ছা, ওটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এটা আমার বন্ধু পল্লবী, এই পাশেই থাকে। ও তাহলে ও তো আমার বোনই হবে। বোন তুমি চাইলে আমাকে ভাই ফোঁটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। রামের কথা শুনে এবং রাম ও প্রীতি দুই ভাই বোনের মধ্যে ভালোবাসা দেখে পল্লবীর চোখে জল চলে আসে। সে হাউ হাউ করে কেঁদে ওঠে। প্রীতি আমাকে ক্ষমা করে দে, ধনী গরিবের ভাই ফোঁটার মধ্যে সত্যি তফাৎ আছে। আমার ভাইয়ের জন্য আমি অনেক অনেক টাকা খরচ করে অনেক আয়োজন করেছি, কিন্তু আমার ভাই আমাকে 2 মিনিট সময় না দিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেল, এমনকি আমার হাতে মিষ্টি পর্যন্ত খেলো না। আর তোর ভাই এখানে এসে পর্যন্ত তোকে খুশি করার কত চেষ্টা করছে, তোর সুখ দুঃখের খবর জানার চেষ্টা করছে, সামান্য আটা আর হলুদ দিয়ে আঁকা রঙগুলির কত প্রশংসা করলো। সত্যি ভাই বোনের ভালোবাসা এমনই হওয়া উচিত, ভাই বোনের ভালোবাসা টাকা পয়সা দিয়ে বিবেচনা করা যায় না। পল্লবীর মুখে এমন কথা শুনে প্রীতি খুবই খুশি হয়। পল্লবী রামকে ভাই ফোঁটা দেয়। সেদিনের পর থেকে পল্লবীও অনেক পাল্টে গিয়েছিল। সে তার জীবনে অনেক বড় একটা শিক্ষা লাভ করেছিল, তাই সে প্রীতিকে আর কখনোই কোনো বিষয় নিয়ে অপমান করত না। দত্তপুকুর গ্রাম থেকে অনেক দূরের এক শহরে মেধা একটি প্রাইভেট কোম্পানিতে ধোয়া মোছা সাফ সাফাইয়ের কাজ করত। মেধা তার বাবা ও মায়ের সঙ্গে অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। তার বাবা রামলাল গ্রামের লোকের জমিতে চাষের কাজ করত, অর্থাৎ দিনমজুরি করত। মেধা তার বাবার উপর থেকে আর্থিক চাপ কমানোর জন্যই শহরে কাজে যাওয়া শুরু করেছিল। একদিন মেধা তার কাজ সেরে যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সিকিউরিটি গার্ড তাকে দেখে বলে, এই যে দাঁড়াও দাঁড়াও, খাতে এন্ট্রি করতে হবে। তুমি প্রত্যেকদিন কিছু না লিখেই চলে যাও, আবার অফিস আসার সময় নাম এন্ট্রি করো না। ও বাবা, এসব কি আমাকেও করতে হবে নাকি? আমি কি এখানে চাকরি করি? আমি তো ধোয়া মোছার কাজ করি। হ্যাঁ সবাইকেই করতে হবে, সবার জন্য সমান রুলস। বলো নাম বলো, কখন ঢুকেছিল অফিসে সেটাও বলো, আর এখন বাজে 5:30। আর ফোন নাম্বারটা বলো, তোমার ফোন নাম্বারও তো দেওয়া নেই। ফোন নাম্বার? আমার ফোনই নেই, আর আমি ফোন নাম্বার পাবো কোথায়? ফোন নাম্বার ছাড়া যা যা বললে সবই আমার কাছে আছে। মানে ফোন নাম্বার বাদে সব বলতে পারবো। সে কি, তুমি কোন জগতে থাকো যে তোমার কাছে ফোন নেই? এ আবার হয় নাকি? শুধু শুধু আর কি মেরো না। তোমার ফোন নাম্বার নিয়ে আমি তোমাকে মিসড কল দেবো না, ভয় নেই। আমার বউ বাচ্চা আছে বাড়িতে, নাম্বারটা বলো, না হলে স্যার আমাকেই বকবেন। আমি সত্যি বলছি, ফোন নেই। আর আমি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের মানুষ। ওই তো স্যার আসছেন। স্যার দেখুন না, আমার ফোন নেই বলছি আর বিশ্বাস করছে না, আমাকে যেতেও দিচ্ছে না। রামপ্রসাদ বাবু ছিলেন ওই কোম্পানির মালিক। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি তার কোম্পানির ছোট বড় সমস্ত এমপ্লয়ি বা কাজের লোকের সঙ্গে খুব নম্রভাবে ব্যবহার করতেন। এই রাম, পৃথিবীতে সব মানুষের একই রকম অবস্থা হয় না। এখনো অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যেখানে যাদের কোনো মোবাইল ফোন নেই। এটাই অবিশ্বাস করার মতো কিছু নেই, বুঝলি? ছেড়ে দে একে। মেধা, কোনো অসুবিধা নেই, তুমি যাও যাও, আমি দেখে নিচ্ছি, যাও তুমি। সেদিন অফিসে মেধার অনেক বেশি কাজ ছিল বলে এমনিতেই তার খুব দেরি হয়ে গিয়েছিল। তাই সে তাড়াতাড়ি করে তার সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে মেধার বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা খুব চিন্তা করতে থাকে। কি গো, এত দেরি হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরছে না। এত দেরি তো করে না কোনোদিন। ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি বলো তো? মেয়েটার কাছে একটা ফোনও নেই যে ওকে ফোন করে জিজ্ঞাসা করব কোথায় আছে, কখন আসবে। আরে কল্যাণী, মেয়েকে ফোন করবে কি দিয়ে তুমি? ওকে ফোন করার জন্য আমাদের কাছে ফোনও তো থাকা দরকার। আমাদের গ্রামে তো কারোর কাছেই ফোন নেই তেমন। সেই পানওয়ালার কাছে একটা ফোন আছে, তাও আবার 2 মাইল দূরে হেঁটে যেতে হবে। তুমি চুপ করো, আজীবন শুধু বাহানা করেই কাটিয়ে দিলে। মেয়েটা অত দূরে শহরে কাজে যায়,
ওর কাছে তো একটা ফোন থাকা খুব দরকার বলো, আর ওকে ফোন করার জন্য আমাদের কাছেও তো ফোন থাকা চাই। কিছুক্ষণের মধ্যেই মেধার সাইকেলের ঘন্টির আওয়াজ পাওয়া যায়। কল্যাণী দেবী জানালা দিয়ে মেধাকে দেখতে পেয়ে মনে মনে স্বস্তি পায়। কি রে, আজকে এত দেরি হলো কেন তোর বাড়িতে আসতে? তুই জানিস আমরা কত চিন্তা করছিলাম তোর জন্য। মা, আজকে একটু বেশি কাজ করতে হয়েছে। আমাদের অফিসে কালকে একটা বড় মিটিং আছে, বড় বড় অফিসাররা আসবে, তাই অফিস একেবারে চকচক করার জন্য অনেক কাজ করতে হয়েছে। কাজ বেশি ছিল একবার বলবি তো যে তোর আসতে দেরি হবে? মা, আমি কি করে বলবো? আমি পায়রাকে দিয়ে চিঠি লিখে পাঠাবো নাকি এবার তোমাদের? আজকের দিনে সবার কাছে ফোন থাকে আর আমার কাছে নেই। আজকে অফিসে রেজিস্টার্ডের খাতাতে লেখার জন্য ফোন নাম্বার চাইছিল, আমার কাছে ফোন নেই শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। মেধাকে এভাবে কাঁদতে দেখে রামলাল বলে, কাঁদিস না মা, আমি আজকেই তোকে ফোন কিনে দেব। কল্যাণী, মেধার বিয়ের জন্য আমি যে টাকা জমাচ্ছি না, ওখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর দুটো ফোন নিয়ে এসো, কারণ একটা মেয়েদের কাছে থাকবে আর একটা আমাদের কাছে থাকবে। তুমি যখন ইচ্ছে তোমার মেয়েকে ফোন করে জিজ্ঞাসাও করে নিতে পারবে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, বুঝেছো? মেধা এটা শুনে খুব খুশি হয়। সে তার মায়ের সঙ্গে গিয়ে দুটো ফোন এবং সিম কার্ড কিনে নিয়ে আসে। মেধা নতুন ফোন পেয়ে খুব খুব খুশি হয়। পরের দিন সে ফোনটা নিয়ে কাজে যায়। অফিসে গিয়ে সে তাদের কোম্পানির মালিকের মেয়ে রিম্পাকে দেখতে পায়। রিম্পা যখনই তার বাবার অফিসে আসতো তখনই সে মেধার সঙ্গে গল্প করত, কারণ মেধার সঙ্গে কথা বলতে তার খুব ভালো লাগতো। আরে দিদিমণি, তুমি কখন এলে? হ্যাঁ রে, বাবার জন্য ওয়েট করছি। আজকে আমি বাবার সাথে নতুন ফোন কিনতে যাব। দেখ না কখন থেকে দাঁড়িয়ে আছি, বাবা বেরোচ্ছেই না। আজকে তো স্যারের অনেক বড় বড় লোকের সঙ্গে মিটিং আছে, ওই জন্য দেরি হচ্ছে। আর তুমি আজকে নতুন ফোন কিনতে যাবে? আমার বাবাও কালকে আমাকে ফোন কিনে দিয়েছে। কি তাই নাকি? কই তোর ফোনটা দেখি তো। নতুন ফোনে দুজনে মিলে সেলফি তুলি চল। মেধা তার ব্যাগ থেকে ফোনটা বের করে রিম্পার হাতে দেয়। এ বাবা, এটা তো কিপ্যাড ফোন রে পাগলি, এতে সেলফি তোলা যাবে না। এটাই তো ক্যামেরা নেই, এটা দিয়ে তুই শুধুমাত্র ফোন করতে পারবি আর রেডিওতে গান শুনতে পারবি। আর কিছুই হবে না। আচ্ছা ছাড়, আয় আমার পুরানো ফোন দিয়ে তোর সঙ্গে একটা সেলফি তুলি। ঠিক আছে তোলো। আসলে এটা আমার জীবনের প্রথম ফোন তো, তাই আমি এসব ব্যাপারে কিছু জানি না, বুঝেছো? তুমি তো অনেক কিছু জানো। রিম্পার স্মার্টফোন দেখে মেধা একেবারে অবাক হয়ে যায়। ওরে বাবা, এত বড় ফোন তোমার! তোমার ফোনের কাছে তো আমার ফোন কত ছোট, আর দেখতেও একেবারে আলাদা, মনে হচ্ছে একটা ছোট টিভি। আমারটা হলো স্মার্টফোন আর তোরটা কিপ্যাড ফোন, তাই জন্য বুঝলি। আয় এবার ফটো তুলি। ওই তো বাবা চলে এসেছে। ও বাবা, আমাকে নতুন ফোন কিনতে নিয়ে চলো, এখনই চলো, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি নতুন ফোন? কিন্তু কেন? তোমার ফোন আছে তো, কয়েক মাস আগেই কিনে দিয়েছি। আবার ফোন কিসের জন্য লাগবে তোমার? কয়েক মাস আগে কোথায়, 8 মাস হয়ে গেছে বাবা। এই ফোনটা ব্যবহার করতে করতে আমি বোর হয়ে গেছি, আর এতে ভালো ফিচার্স নেই। আমাকে অন্য ফোন কিনে দাও, যেটাই ভালো ফিচার্স থাকবে, ফাংশন থাকবে, আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হবে এমন। দিনে দিনে তোর অভ্যাস বাজে হয়ে যাচ্ছে। এই মেয়েটাকে দেখে কিছু শেখ, তোর মতোই বয়স, আর এখনো এর কাছে কোনো ফোন নেই। ফোন ছিল না, ওর বাবা ওকে ফোন কিনে দিয়েছে। লোকের কথা ছাড়ো, তুমি চলো এবার, ব্যাস। রিম্পা তার বাবার হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। রামপ্রসাদ বাবু বাধ্য হয়ে তার মেয়েকে নতুন ফোন কিনে দেয়। এদিকে মেধা মনে মনে ভাবে, ম্যাডামের কাছে অত দামি বড় ফোন আছে, আর তবুও নতুন ফোন নেবে বলছে, আর আমি আমার জীবনের প্রথম ফোন পেয়েছি, তবু একটা কম দামি কিপ্যাড ফোন, সেলফিও তোলা যায় না। ছি! মেধার মন সেদিন খুব খারাপ ছিল। সে বাড়ি এসে দেখেছে তার বাবা মা ফোন নিয়ে কিছু একটা করছে। কালকেই ফোনটা কিনে আনলাম, আর তুমি খারাপ করে দিয়েছো তো। নাও এবার বোঝো ঠেলা। আমি কোথায় খারাপ করলাম? আমি তো মেধাকে ফোন করতে যাচ্ছিলাম, আর দেখো না কি কোথায় চালু হয়ে গেছে, কেমন একটা আওয়াজও বের হচ্ছে। আচ্ছা, এই ফোনটাকে বললে এই ফোনটা কি মেধাকে মিসড কল দেবে? এসব দেখে মেধা মনে মনে ভাবে, আমার বাবা মায়ের এত বয়স হয়ে গেছে, তবু এই বয়সে প্রথম ফোন কিনলো। আমি তো সেই হিসেবে অনেক ভালো অবস্থায় আছি। যাই হোক, বাবা মা আমাকে ফোন কিনে দিয়েছে, কম দামি হলেও এটাই আমার কাছে অনেক দামি। মা, বাবা,
কি করছো তোমরা ফোন নিয়ে বলো তো? তুই এসে গেছিস মা, দেখ না কি হয়েছে, ফোনটা খারাপ হয়ে গেল মনে হয়। না বাবা, খারাপ হয়নি, তুমি ভুল করে গেম চালিয়ে দিয়েছো, আমি বন্ধ করে দিচ্ছি। এই নাও, দাঁড়াও, আমি তোমাদের ফোনের ফাংশনগুলো বুঝিয়ে দিচ্ছি, এসো। মেধা, এই ফোনে ফাংশনও হয়? আমরা ফাংশন দেখতে পাবো? নাচ গান হবে? আরে না মা, ওই ফাংশন না গো, মানে ফোনের কাজগুলো শিখিয়ে দেব বললাম। সবাই মিলে একসঙ্গে কিছুক্ষণ গল্প করে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন মেধা রীতিমতো তার কাজে বেরিয়ে যায়। মেধা তার কাজে ব্যস্ত ছিল, তখন সে দেখে যে রিম্পা হাতে করে একটি নতুন ফোন নিয়ে হেঁটে হেঁটে আসছে। এই দেখ মেধা, আমার নতুন ফোন, 40,000 টাকা দাম এটার। এর ফটো কোয়ালিটি দেখলে না তোর মাথা খারাপ হয়ে যাবে। আয়, সেলফি তুলে দেখাচ্ছি তোকে। বাবা, এত দাম! এই ফোনটা তো আরো বড় আগেরটার থেকে। আচ্ছা দিদিমণি, তোমার আগের পুরনো ফোনটা কি করলে গো? ওটা আছে তো, আমার কাছেই আছে। আমি এবার থেকে দুটো ফোন ব্যবহার করব। দুটো ফোন ব্যবহার করতে খুব ভালো লাগে। একটা দিয়ে বন্ধুদের সঙ্গে ফোন আর চ্যাটিং করব, আর একটাই শুধু গেম খেলবো। এই দেখ, আমার ফোনে আরো অনেক অপশন আছে। রিম্পা তার নতুন ফোনটা নিয়ে মেধাকে অনেক কিছু বলতে থাকে। তখন সেখানে রামপ্রসাদ বাবু আসে। রিম্পা, তুমি এসে গেছো? তোমার পুরানো ফোনটা আমাকে দিয়ে দাও। আর তাছাড়া আমার ফোনটা অনেকদিন ধরেই ডিস্টার্ব করছিল। আমি আর নতুন ফোন কিনবো না, তোমার পুরানো ফোনটাই ব্যবহার করব। কি? না, আমি আমার পুরানো ফোন দেব না তোমাকে, তুমি নতুন কিনে নাও না। আমাদের কি টাকার অভাব আছে নাকি? আমি দুটোই ফোন ব্যবহার করব। টাকার অভাব নেই ঠিকই, কিন্তু টাকার অপচয় করারও কোনো ইচ্ছা নেই আমার। বেশি না বকে ফোনটা দাও বলছি। মেধাকে দেখে শেখো কিছু, তোমার মতোই বয়স, আর ওর কাছে একটা সাধারণ কিপ্যাড ফোন আছে। বাবা, তুমি মেধার সঙ্গে আমার তুলনা কেন করো সব সময়? ও গরিব আর আমরা তো বড় লোক, আমাদের কাছে ও ধোয়া মোছার কাজ করে মাত্র। চুপ করো রিম্পা, ও যে কাজই করুক না কেন, ও এই কাজটা করে ওর বাবা মাকে সাহায্য করে। আর তুমি কি করো? টাকার মর্ম বুঝেছো কোনোদিন? শুধু তো টাকা ধ্বংস করতেই শিখেছো তুমি। রিম্পা এটা শুনে খুব রেগে যায়, আর সে রাগ দেখিয়ে তার দুটো ফোনই ছুঁড়ে ফেলে দেয়। দুটোই ফোন ভেঙে চুরমার হয়ে যায়। নাও, তোমার ফোন চাই বলছিলে না, ধরো তোমার ফোন। আমার লাগবে না কোনো ফোন। এই সর মেধা। রিম্পা মেধাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর তখনই মেধার হাত থেকে তার কিপ্যাড ফোনটাও পড়ে যায়। মেধার ফোনটাও ভেঙে যায়। মেধা তার ভাঙা ফোনের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। আমার ফোনটা ভেঙে গেল। আমার বাবা অনেক কষ্ট করে এই ফোনটা আমাকে কিনে দিয়েছিল, আমার বিয়ের জন্য জমানো টাকা দিয়ে। এটা কম দামি তোমার কাছে হতে পারে দিদিমণি, কিন্তু এটার মূল্য আমার কাছে অনেক ছিল। আমি আমার বাবার পরিশ্রমের টাকার মূল্য রাখতে পারলাম না। এবার কি হবে? মেধা, তুমি কেঁদো না মা। আমি তোমাকে দেখে আজকে বুঝলাম যে তোমার বাবা মা গরিব হলেও তোমাকে জীবনের সঠিক শিক্ষা দিতে পেরেছে। তোমার বাবার পরিশ্রমের টাকার মূল্য যে কতটা সেটা তুমি খুব ভালো করেই বুঝেছো, কিন্তু আমি আমার মেয়েকে আজ পর্যন্ত সেটা বোঝাতে পারলাম না। রিম্পা তার বাবার মুখে এমন কথা শুনে এবং মেধাকে তার কম দামি ফোনের জন্য এভাবে কাঁদতে দেখে সে তার ভুল বুঝতে পারে। মেধা, আমাকে ক্ষমা করে দে বোন, আমি ইচ্ছা করে তোর ফোন ভাঙতে চাইনি রে। আমাকে ক্ষমা করে দাও বাবা তুমিও। আমি আর কখনো টাকার অপচয় করব না, কথা দিচ্ছি। রামপ্রসাদ বাবু তার মেয়ের কথা শুনে খুব খুশি হয়। সে সেদিনই আবার দুটো স্মার্টফোন কিনে নিয়ে আসে। একটা ফোন সে মেধাকে দেয়, আর একটা ফোন সে তার নিজের মেয়ে রিম্পাকে দিয়ে দেয়। মেধা নতুন স্মার্টফোন পেয়ে খুব খুশি হয়। সে বাড়িতে এসে তার বাবা মাকেও ফোনটা দেখালে তারাও ভীষণ খুশি হয়। মেধা কখনো ভাবেনি যে সে জীবনে কখনো এত দামি স্মার্টফোন ব্যবহার করতে পারবে।